নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন সুধা তেজকে বলে, আজকে আপনার যা অবস্থা হয়েছে সেটা আমার জন্য হয়েছে, তাই আপনাকে সুস্থ করে তোলার কর্তব্যটা আমার। আর আমার কর্তব্য থেকে আজ পর্যন্ত কেউ আমাকে টলাতে পারেনি, তাই সেই চেষ্টা আপনিও করবেন না, ব্যর্থ হবেন। এরপর তেজ সুধাকে বলে, আপনাকে কিছু করতে হবে না, আমি এমনি ঠিক হয়ে যাব। এরপর সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমাকে যদি আপনি আমার কাজটা না করতে দেন, তাহলে সেদিন আপনি যেভাবে আমার হাতটা বেঁধে রেখেছিলেন, আমিও আজকে আপনার হাতটা সেইভাবে রেখেই আমি আমার কাজটা করব। এটা শুনে তেজ তো খুব রেগে যায়। তেজ রেগে গিয়ে বলে, আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? তেজ বসু মল্লিককে। অন্যদিকে দেখা যায় সমুদ্র বলে, দাদা বৌদি বাড়িতে থাকলে খুব ভালো হতো, ওদেরকে খুব মিস করছি। তখন তার বোন বলে, আচ্ছা, বিয়ের পর থেকে তো দেখছি ওই বাড়িতে তোর মন টিকে আছে, খুব স্পেশাল কাউকে মিস করছিস নাকি? তখন সমুদ্রর কোয়েলের কথা মনে পড়ে। আর এইদিকে সুধাকে তেজ তার সেবা করতে দিচ্ছে না বলে সুধা কি করে, সুধা তেজের হাত বেঁধে দেয়। তেজ সুধাকে বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি এইসব কি করছেন? তখন সুধা বলে, আপনি যদি আমার কথাটা না শোনেন তাহলে আমাকে তো এটাই করতে হবে। আপনি এখন চুপ করে বসুন, আমি আপনার সেবা করেই ছাড়ব, আমাকে আমার কাজটা করতে দিন। পরের মুহূর্তে দেখা যায় দোয়েল তরিতাকে ফোন করে বলে, আমি দোয়েল বলছি। তখন তরিতা বলে, এ আমায় আবার ফোন করলো কেন? দোয়েল ফোন করে বলে, তরিতা বৌদি, তোমাকে একটা খবর দেওয়ার আছে। দোয়েল তো সুধার এই খুশিটা সহ্য করতে পারছে না, তাই তরিতাকে সে সব ঘটনা বলে দেয়। এরপর দেখা যায় তেজ সুধাকে বলে, আপনি তো আমাকে মেনে নেননি, তাহলে আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কেন নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনি আমাকে বাঁচালেন? আর কেনই বা আপনি ওই সময় চোখের জল ফেলছিলেন? তখন সুধা তেজকে বলে, আপনি বুঝবেন না, আর না আমি আপনাকে বোঝাতে পারবো। এটা শুনে তেজ বলে, আমি বুঝতে চাই না, কিন্তু আমি জানতে চাই। এরপর সুধা বলে, আমি তো আপনার চোখে মিথ্যেবাদী। যেদিন আপনি নিজের মনের চোখ দিয়ে আমাকে দেখবেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি এসব কেন করছি। এরপর সুধা আর কথা না বাড়িয়ে তেজের সেবা যত্ন করতে লাগে, তাকে ওষুধ লাগিয়ে দিয়েছে, এরপর তাকে শুইয়েও দেয়। আর এই সমস্ত কিছু আড়াল থেকে সে দোয়েল দেখছিল। এই সব কিছু দেখে তো দোয়েলের সুধার উপর অনেক হিংসে হয়। তখন দোয়েলের বৌদি এসে বলে, তোর দ্বারা কিচ্ছু হলো না, দেখ সুধা তো দ্বিতীয়বার বিয়ে করে নিয়েছে আর ওর সেবাও করছে, দেখ জামাইকে কিভাবে পটিয়ে নিয়েছে, একবারে হাতের মুঠোয় করে নিয়েছে। তখন দোয়েল বলে, সুধাদি যা খুশি করুক, যতই করুক না কেন, ওর কপাল থেকে শ্বশুরবাড়ির সুখ পাওয়াটা আমি মুছে দেব। যেখানে খবরটা পৌঁছানোর আমি সেখানে খবরটা পৌঁছে দিয়েছি, ঠিক জায়গা মতো। এরপর বৌদি বলে, এই না হলে আমার ননদিনী। এরপর দেখা যায় তেজের হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তখন তেজ মনে মনে ভাবতে লাগে, আমি ওনাকে চিনতে ভুল করিনি তো? যাকে আমি দিনের পর দিন এত করে অপমান করে গেছি, যাকে এত অশান্তি দিয়েছি, সেই আজ আমার এত সেবা করছে, নিজের প্রাণ বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন, নাকি এটাই ওনার আবার এক নতুন ষড়যন্ত্র? পরের দিন সকালে সুধার ঘুম ভাঙলে সুধা তেজকে দেখতে না পাওয়ায় সুধা খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। ও ভাবতে লাগে, উনি আবার কাউকে না বলে বাড়ি থেকে চলে যাননি তো? তার উপর ওনার আবার এই অবস্থা, ওনার যদি কিছু হয়ে যায়। এই বলে সুধা দুশ্চিন্তায় পড়ে যায় আর ছুটে যায় তেজকে খুঁজতে। নিজে আসলে সুধার চোখে হঠাৎ করে একটি খবরের কাগজ পড়ে। সেই কাগজে হেডলাইন্সে লেখা ছিল, ড্রিরাগমনে এসে তেজ বসু মল্লিকের উপর আক্রমণ হয়েছে আর উনি খুবই গুরুতরভাবে আহত হয়েছেন। এটা দেখার পর থেকে তো সুধা খুবই ঘাবড়ে যায় আর ভয় পেয়ে যায়। এরপর সুধার দুশ্চিন্তা তো আরও বেড়ে যায়, কারণ তেজ তো বারণ করেছিল যে এই ঘটনাটা কাউকে না বলতে। তাহলে এটা কি করে হলো? এই খবরটা পেপারে ছাপলো কি করে? সবটা জানাজানি হওয়ার পর আমি সামলাবো কি করে? সুধা তেজকে খুঁজতে লাগে সবটা জানাবার জন্য। অন্যদিকে দেখা যায় বাড়িতে তেজ আর সুধাকে সবাই মিস করতে লাগে। তখন ঠাম্মি বলে, সকাল সকাল তোমরা এত চেঁচামেচি করছো কেন? আর পুজোর আয়োজনে তোমরা এসেছো কেন? ছোট বৌমা কোথায়? মানে নাত বৌমা। ঠাম্মি এখানে তরিতাকে উদ্দেশ্য করে বলছে, শোনো বৌমারা, ছোট বৌমাকেও কিন্তু আমার বড় নাত বৌমার মতো সব কাজে পটু হতে হবে, আর এটা তোমাদের দায়িত্ব।
এরপর দেখা যায় বাড়ির সবার ফোনে এক এক করে ফোন আসতে শুরু হয়। তখন তেজের বাবা বলে, এটা অসম্ভব, কি বলছেন কি আপনি? আমাদের বাড়ির ছেলের উপর হামলা হয়েছে আর আমরা জানবো না? তখন সমুদ্র সবাইকে বলে, দেখো না নিউজে কি দেখাচ্ছে। তখন তেজের মা বলে, কি হয়েছে আমাকে দেখা। এরপর সবাই তো সত্যিটা জেনে নেয়, তেজকে যে দৃঢ়গমনে গিয়ে আহত হতে হয়েছে, ওর উপর হামলা হয়েছে। তখন ঠাম্মি বলে, কি দেখাচ্ছে খবরে, আমি দেখি। তখনই তরিতা হাতে একটি খবরের কাগজ নিয়ে এসে বলে, খবরের কাগজে কি বেরিয়েছে জানো? দাদাভাই নাকি দৃঢ়গমনে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে। এইটা শুনে ঠাম্মির হাত থেকে ঠাকুরের প্রসাদের থালাটা পড়ে যায়। আর এদিকে তেজ সকাল সকালই বাচ্চাদেরকে নিয়ে আমবাগানে চলে যায় আম পাড়তে। তখন সুধা এসে বলে, আচ্ছা মিস্টার বসু মল্লিক, আপনার কি আমাকে টেনশন দিতে খুব ভালো লাগে? আপনি কি জানেন না? আপনি তো একবার বলে আসতে পারতেন। তখন তেজ বলে, আমি জানানোর প্রয়োজন মনে করিনি। এটা শুনে সুধা বলে, আপনার জানানো একবার উচিত ছিল। আর এটা আপনার বাড়ির সাজানো বাগান নয়, এটা আমাদের বাড়ির পেছনের পাড়ার বাগান। আর কাল রাতে তো বৃষ্টি হয়েছে, এখানে তো কত জল আর কাদা জমে আছে। এখন আপনি যদি পড়ে যেতেন আর পড়ে গিয়ে যদি আপনার কিছু হয়ে যেত, তাহলে কি হতো একবার ভেবে দেখেছেন? আবার তো আপনার চোট লাগতে পারত। এরপর ছোট বাচ্চারা বলে, পিপি তুই জামাইবাবুকে কেন বকছিস? আমরা তো আম কুড়োতে এলাম, আর তো কিছু করিনি। আর চিরকুট বলে, হ্যাঁ আম পেরেছি আমরা, আর বকা খাচ্ছে দাদা ভাই। বউ, এটা কিন্তু একদম ঠিক না। তখন তেজ বলে, আমি আপনার হাতের পুতুল নই যে আমি আপনার কথা মতো উঠবস করে চলব। এরপর সুধা বলে, আপনি এখন আমার দায়িত্বে আছেন, তাই আপনাকে দেখে শুনে রাখার আমার দায়িত্ব। আর এর জন্য আপনি না করলে সেই কথা আমি কানে তুলতে বাধ্য নই। আবার অন্যদিকে দেখা যায় তেজের আহতর খবরটা জেনে তো বাড়িতে সবাই চিন্তিত আর আশ্চর্য হয়ে পড়েছে। তখন ঠাম্মি বলে, না না, দাদুমায়ের উপর হঠাৎ কেন হামলা হতে যাবে? তখন তরিতা বলে, না না ঠাম্মি, এটা সত্যি, ফোন খুললেই তো দাদাভাইয়ের নিউজটা চালাচ্ছে। আর এই দেখো ঠাম্মি, খবরের কাগজে পর্যন্ত বের হয়েছে, সোশ্যাল মিডিয়া এইসবে। বাবা, আমি তো কিছু বুঝেই পাচ্ছি না ঠাম্মি। বিশ্বাস করো, আমি তো সকাল থেকে দুজনকেই ফোন করছি, কিন্তু কেউই তো আমার ফোন ধরছে না। আমি তো বুঝতেই পারছি না দাদাভাই এখন কি অবস্থায় আছে। এরপর তেজের মা বলে, দেখেছিস মেজো, এর জন্য আমার মনটা বড্ড কু গাইছিল। আমি তো বলেছিলাম আমি একবার ওর সাথে কথা বলি, একবার ওর সাথে কথা বলি। আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিলাম না। আর এইসব ঘটনায় তো তরিতাও সুযোগ পেয়ে যায়, বাড়িতে সবার কাছে সুধার বিরুদ্ধে গিয়ে কথা বলতে থাকে। তখন ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, আমরা যদি ধরেও নিলাম যে ঘটনাটা হয়েছে, তাহলে সুধাদি বা দাদাভাইও তো কেউ আমাদেরকে জানালো না, ওদের বাড়ি থেকে কেউ পর্যন্ত একটা ফোনও করলো না। তখন ছোটকা বলে, না না, আমার মনে হয়েছে ওরা হয়তো বিষয়টা ভয় পেয়ে গেছে, তাই হয়তো হঠকারিতায় কিছু বলতে পারিনি। তখন তরিতা বলে, না না ছোটকা, ঠাম্মি তো রাতে ওদেরকে ফোন করেছিল, কই তখন তো কিছু বলেনি। সুধাদি বাপের বাড়ি গিয়ে একদিনে এত বড় চেঞ্জ হয়ে গেল, পুরো দায়িত্বহীন হয়ে গেল। এরপর তেজের বাবা বলে, এর খবর তো আমি নেব, এক্ষুনি ওকে ফোন করো। তখন ঠাম্মি বলে, কোনো দরকার নেই এসবের, আমি নিজেই ওই আচার্য বাড়িতে যাব। অন্যদিকে দেখা যায় চিরকুট সুধাকে বলে, আরে ও বৌদিদি, দাদাভাইকে আর বকো না। সুধা সবাইকে বলে, তোরাও কি বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছিস? তোরা জানিস না উনি যে কতটা অসুস্থ? এরপর সুধা তেজকে বলে, আপনি এখানে কেন এসেছিলেন? তখন তেজ বলে, আপনার নিচে একই ছাদের তলায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই এখানে আমি এসেছিলাম। কিন্তু এখানে এসেও তো শান্তি নেই, তাই হয়তো সবাই বলে, অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়। এরপর সুধা বলে, যাকগে, অনেক নিজের মর্জি করেছেন, এবার চলুন বাড়ি ফিরে যাবেন। এরপর তেজ বলে, আমার প্রতি এত মিথ্যে দরদ দেখাবার কোনো প্রয়োজন নেই। এরপর সুধা বলে, আমি জানি আমার প্রতি আপনার অভিযোগ অনেক, সেই অভিযোগের হিসেব করতে গেলে রাত কাভার হয়ে যাবে, কিন্তু এই সব হিসেব না হয়ে আপনি পরের জন্য তোলা রাখবেন। এবার চলুন, তার আগে আপনাকে জরুরি কথা বলার আছে। সুধা তেজকে কিছু বলতে যাবে, এমন সময় তেজ সুধাকে বলে, আমি জানি কাল রাতে আপনি আমার সেবা যত্ন কেন করেছেন, যাতে আপনার প্রতি দুর্বলতাটা বেড়ে যায়, যাতে আমি আপনার পরিবারকে কোনো দোষারোপ করতে না পারি, তার জন্যই। নিজের স্বার্থের জন্য আপনি আপনার প্রাণটাও বাজি রাখতে পারেন, আর তার জন্যই কালকের এই ঘটনাটা আপনি ফোনটে আর কাতলা মিলেই প্ল্যানটা করেছিলেন, তাই তো? আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।